ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে এখনও নানা রকম জল্পনা কল্পনা হচ্ছে, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। একই সাথে এটি কি দুর্ঘটনা নিছকই নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে সারা বিশ্বেই বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। একই সাথে ইরানের নতুন নেতৃত্ব যারা আসছেন, বিশেষ করে সর্বোচ্চ নেতার পদটি আসলে কে পেতে পারেন তা নিয়েও আমরা কিছুটা আলোচনা করতে চাই। প্রথমে যেতে চাই এই দুর্ঘটনা নিয়ে। দুর্ঘটনার শুরুতেই যেমনটি বলা হচ্ছিল যে এটি আসলে আবহাওয়াজনিত কারণে ওই এলাকায় দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে কিন্তু এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ইরানের সরকারের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর প্রধান তিনি একটি তদন্ত টিম গঠন করেছেন। সেই তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন একজন ব্রিগেডিয়ার। তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তদন্ত করছেন। এর বাইরে কিন্তু এরই মধ্যে তুরস্ক একটি মন্তব্য করেছে। তারা কিন্তু এই উদ্ধার কাজে যোগ দিয়েছিল এবং তারা বলছে যে প্রেসিডেন্ট যেই হেলিকপ্টারটিতে আরোহণ করছিলেন বা যে হেলিকপ্টারটিতে ভ্রমণ করছিলেন সেটি আসলে সিগন্যালিং সিস্টেম কাজ করছিল না। সেটিতে আসলেও কি সিগন্যালিং সিস্টেম কাজ করছিল না নাকি সেই ব্যবস্থাপনা ছিল না, সে বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য তারা দেননি। একই সাথে কিন্তু এই তদন্ত কাজের অগ্রগতি কতটুকু হচ্ছে ইরান সে বিষয়ে কিন্তু এখনও সুনির্দিষ্টভাবে কিছু বলেনি। আরেকটি বিষয় আপনারা জানেন যে এ ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে প্রত্যেকটি বিমান বা হেলিকপ্টারে ব্ল্যাক বক্স থেকে থাকে। এই ক্ষেত্রে ইরানের প্রেসিডেন্টের বহনকারী এই হেলিকপ্টারটিতে আসলে ব্ল্যাক বক্স ছিল কিনা সে বিষয়ে কিন্তু এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এবং সে ব্ল্যাক বক্স খোঁজার ব্যাপারে কী ধরনের প্রচেষ্টা চলছে তাও কিন্তু ইরান জানায়নি। আসলে অনুসন্ধান কার্যক্রম কোন গতিতে বা কোন প্রক্রিয়ায় চলছে সেটি এখনও নিশ্চিত নয়। এই দুর্ঘটনাটি আসলে কোনো নিরাপত্তাজনিত ঘটনা নাকি এটি প্রশাসনিক কোনো ভুল নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে সেটি কিন্তু এখনও নিশ্চিত নয়। কিন্তু ইরান সরকার চেষ্টা করছে এই ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটন করতে। একই সাথে বলতে চাই, এই দুর্ঘটনা ঘটার পরেই কিন্তু ইসরায়েলকে অভিযুক্ত করা হচ্ছিল। ইসরায়েল তার পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে পরিষ্কার উত্তর দিয়েছে যে এই ঘটনার সাথে তাদের কোনো হাত নেই। একই সাথে তারা এও বলছে যে ইরানের একজন প্রেসিডেন্টের মৃত্যুতে আসলে তাদের দুঃখ বা কষ্ট পাওয়ার কিছু নেই, কারণ আপনারা জানেন যে ইরানকে তারা বরাবরই শত্রু হিসাবে মনে করে থাকে। একই সাথে যুক্তরাষ্ট্র কিন্তু এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। এরপরেও এই দুর্ঘটনার পরে বা এই মৃত্যুর পরে কিন্তু বারবারই ইসরায়েলের নামটি আসছে। এক্ষেত্রে ইকোনমিস্ট একটি সুনির্দিষ্টভাবে কিছু বিশ্লেষকদের মন্তব্য তুলে ধরেছেন। তারা বলেছেন যে ইসরায়েল আসলে ইরানের প্রেসিডেন্টকে হত্যা করতে যাবেন বা মারার ষড়যন্ত্র করবেন সেটি আসলে নিছকই একটি বোকামি চিন্তা ভাবনা। তার কারণ হচ্ছে কোনো দেশ আসলে চাইবে না তার রাষ্ট্রপ্রধান অন্য কোনো দেশের বা শত্রুপক্ষের রাষ্ট্রপ্রধানকে হত্যা করতে। যদি সেটা করে তাহলে কিন্তু তারা এক দেশ আর এক দেশের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে এবং এই ভুলটি আসলে ইসরায়েল কখনো করবে না। এখন ইসরায়েলকে আসলে কেন অভিযুক্ত করা হচ্ছে এর পেছনে কিন্তু অতি সাম্প্রতিক বিষয়গুলো বিশ্লেষণ করলে খুব পরিষ্কার হয়ে যাবে। আপনারা জানেন যে ইরান অতি সম্প্রতি গাজা যুদ্ধে ছায়া যুদ্ধে জড়িয়ে পড়েছে, অর্থাৎ তারা হামাসকে প্যাট্রোনাইজ করছে। একই সাথে হিজবুল্লাহ সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের যেসব মিলিশিয়া গোষ্ঠী রয়েছে যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের কিন্তু সহযোগিতা করে আসছে অস্ত্র এবং অর্থ দিয়ে ইরান, যার ফলশ্রুতিতে কিন্তু ইরানের সাথে ইসরায়েলের একটি ছায়া যুদ্ধ চলছে এবং সম্প্রতি দুই দেশ কিন্তু পাল্টাপাল্টি হামলা জড়িয়ে পড়েছে। অর্থাৎ সিরিয়াতে ইরানের দূতাবাসে ইসরায়েল হামলা চালিয়েছে, সেখানে ইরানের গুরুত্বপূর্ণ নেতা এবং একজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এরপরে কিন্তু ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে। এরপরে কিন্তু ইরান ইসরায়েলের ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়েছে। একই সাথে কিন্তু কাউন্টার অ্যাটাক হিসেবে ইসরায়েলও আবার তাদের উপর হামলা চালিয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু দুই দেশের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছিল। একই সাথে আপনি যদি ইউক্রেনের কথা চিন্তা করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধেও কিন্তু রাশিয়াকে অস্ত্র দিয়ে নানাভাবে সহযোগিতা করে আসছে ইরান। আরেকটি বিষয় বলে রাখি, আপনারা খেয়াল করবেন যে যদি রাষ্ট্রপ্রধান কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে কেউ হত্যা ষড়যন্ত্র করে বা হত্যা করতে চায়, সেক্ষেত্রে আমরা যদি রাশিয়ার দিকে তাকাই, রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালালো তখন রাশিয়া আমরা জানি যে সামরিকভাবে অনেক শক্তিধর একটি দেশ এবং রাশিয়া চাইলেই কিন্তু শুরুতেই ইউক্রেনের প্রেসিডেন্টকে বন্দী করতে পারতেন বা হত্যা করতে পারতেন বা অন্য কোনো বড় স্টেপ নিতে পারতেন। সেটি কিন্তু তারা করেননি। তারা কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করছেন। তাই এই ক্ষেত্রে আমরা এই যুক্তিটি অবশ্য দাঁড় করাতে পারি যে ইসরায়েল হয়তো বা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে নাও জড়িত থাকতে পারে। আরেকটি বিষয় এখানে পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে আসলে কে আসবেন। আপনারা জানেন যে ইব্রাহিম রাইসিকে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি বলা হয়ে থাকে এবং তিনি আসলে তার
পরবর্তীতে নেতৃত্বে আসবেন বলে এমন ধারণা করা হয়ে থাকে, কারণ তিনি একাধারে যেমন ধর্মগুরু ছিলেন তেমনই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতৃত্ব স্থানীয় পর্যায়ে তিনি কাজ করেছেন, যার ফলশ্রুতিতে ধরে নেওয়া হয় যে তাকে খামেনির অবর্তমানে তিনি হয়তো বা তার আসনটি গ্রহণ করতেন। কিন্তু এখন খামেনির যে অবস্থায় আছে, অর্থাৎ তিনি কিন্তু তার বয়স 85 বছর এবং তিনি ক্যান্সারে আক্রান্ত, এবং এই জায়গাতে কিন্তু নতুন নেতৃত্ব নিয়ে একটি সংকট তৈরি হয়েছে। বলা হয়ে থাকে খামেনির ছেলে মোস্তফা খামেনি তিনি নতুন নেতৃত্বে আসতে পারেন খামেনির অবর্তমানে। এখানেও কিন্তু একটি দারুণ সংকট রয়েছে, কারণ আপনারা জানেন যে ইরানের নেতৃত্বে সেনাবাহিনীর বা তার দেশের সশস্ত্র বাহিনীর একটি প্রভাব রয়েছে, এবং সর্বোচ্চ নেতার প্রভাব কিন্তু সংসদ, আইন বিভাগ এবং বিচার বিভাগ সহ মন্ত্রিপরিষদ সবখানেই কিন্তু সর্বোচ্চ নেতার একটি প্রভাব থেকে থাকে, যার ফলশ্রুতিতে এই পদটি গ্রহণ করার জন্য অনেকেই মুখিয়ে থাকে। কিন্তু তার জন্য যে যোগ্যতা দরকার সেটি কিন্তু আসলে সবাই প্রমাণ দিতে পারে না। ইরানের নিকট অতীতে যতগুলো প্রেসিডেন্ট এসেছে তার মধ্যে কিন্তু রাইসির মধ্যে যে যোগ্যতাগুলো ছিল সেটি কিন্তু অন্যান্যদের মধ্যে ছিল না, এবং যার ফলশ্রুতিতে রাইসিকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। এক্ষেত্রে খামেনির ছেলে মোস্তফা খামেনিকে নিয়ে বারবার আলোচনা করা হচ্ছে বা তার কথাটি সামনে আসছে এই কারণেই তিনি তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাজ করছেন। তবে তিনি কিন্তু কোনো ধর্মগুরু নন বা ধর্মীয় বিষয়ে তার বিশদ জানাশোনা হয়তো বা নেই। তারপরেও কিন্তু ইরানের যে মোল্লা সম্প্রদায় রয়েছে তারা কিন্তু খামেনির ছেলেকে সমর্থন করে থাকে। একই সাথে খামেনির ছেলেকে যদি নেতৃত্বে আনতেও হয় সেক্ষেত্রে কিন্তু ইরানের আইনগত বাধ্যবাধকতা রয়েছে। তার কারণ রুহুল্লাহ খোমেনি এবং খামেনি দুজনই শাহ আমলে এই বিষয়টি নিশ্চিত করেছিলেন যে বংশ পরম্পরায় বা বংশগতভাবে কেউ এই সর্বোচ্চ নেতার আসনটি আসলে নিতে পারবেন না। অর্থাৎ এই নেতৃত্বটি নতুন কোনো মাধ্যমে বা নতুন কেউ যোগ্যতা প্রমাণের ভিত্তিতে এই আসনটি গ্রহণ করবে। সেই ক্ষেত্রে রাইসি গিয়েছিলেন, কিন্তু খামেনির ছেলে মোস্তফার কথা যেটি বলা হচ্ছে তার মধ্যে কিন্তু সেই যোগ্যতাগুলা পুরোপুরি নেই, এবং যদি সেটা করতেও হয় তাহলে তাদেরকে সেই সংবিধান বা আইন সংশোধন করতে হবে, একই সাথে ইরানের জনগণেরও সমর্থন নিতে হবে। তাই এই প্রক্রিয়াটি কিন্তু অত্যন্ত জটিল। অর্থাৎ খামেনির অবর্তমানে ইরানের নেতৃত্বে আসলে কে আসবেন সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা পরবর্তীতে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিশ্চয়ই।